আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত। ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাতভর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান, জড়িতদের গ্রেফতার পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ, বরেণ্য সাহিত্যিকদের স্মরণে নানা কর্মসূচি। এবং বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্স, দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যোগাযোগ বিস্তারিত সংবাদে। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষস্থানীয় নেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি বীর শহীদদের স্মরণ করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে চক্রমালিথার রিপোর্ট। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে বিকেল 4:45টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। তারেক রহমান ওঠেন সবার আগে বাংলাদেশ লেখা লাল রঙের বাসে। পুরো পথ নেতা কর্মী আর মানুষের ভালোবাসায় সিক্ত থাকায় 29 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 ঘন্টারও বেশি। রাত 10টার দিকে স্মৃতিসৌধ এলাকায় পৌঁছলে দুপুর থেকে অপেক্ষায় থাকা নেতা কর্মীরা হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করার পর গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বেদি পর্যন্ত যান তিনি। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই স্মৃতিসৌধের বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। দলীয় নেতাদের নিয়ে ফুল দেয়া বেদির সামনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান। সেখানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আপনারা যারা বিকেল থেকে কষ্ট করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীদের নিয়ে উঠে পড়েন গত 2 দিন লাখো মানুষের মাঝে চলতে থাকা লাল রঙের সেই বাসে। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাত 11:15টার দিকে তার গাড়িবহর রওনা হয় ঢাকার পথে। ঢাকায় পৌঁছে সোজা যান গুলশানের বাসায়। ধন্যবাদ, সকালে কষ্ট করেছেন অনেকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আরো যারা আছে আপনাদের সকলকে আমার ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফেরবার পরদিন শুক্রবার বিকেলে তিনি বাবার কবর জিয়ারত করতে যান। এ সময়ও বিপুল জনতার সমাগম ঘটে। বিএনপির নেতারা আশা করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাবে। রাহুল রায় রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে পৌঁছানো পর্যন্ত ছিল জনতার ঢল আর ভালোবাসার প্রকাশ। পরদিনও একই চিত্র। শুক্রবার বিকেল 3টার আগে গুলশানের বাসভবন থেকে যখন রওনা হন তখনও তাকে বহনকারী বাসের সামনে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান। শেরেবাংলা শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। বিকেল 5টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
সবাইকে নিয়ে মোনাজাতের পর বাবার কবরের সামনে আরও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তারেক রহমান সেখানে পৌঁছানোর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। যে দলের তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও রয়েছে বিভিন্ন কর্মসূচি। সে বিষয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি মির্জা ইমতিয়াজের কাছে। তিনি আছেন গুলশানে তারেক রহমানের বাসভবনে। ইমতিয়াজ, আপনি রয়েছেন গুলশানে তারেক রহমানের বাসভবনে। তারেক রহমানের আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে, সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পর থেকে তিনি 25শে ডিসেম্বর দেশে আসেন এবং তারপর থেকে কিন্তু তার গতদিন আমরা দেখেছি তিনি তার বাবার কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। আজকেও কিন্তু তার 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এখান থেকে তার বাসভবন থেকে সকাল 11টার দিকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত যে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন সেখানে। এবং এ কারণে আমাদের কাছে কিছুক্ষণ আগে তথ্য এসেছে যে ইনকিলাব মঞ্চের যেই নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করছিলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে, তারা কিন্তু এই মুহূর্তে সেখান থেকে সরে গিয়েছেন কিছু সময়ের জন্য, যেন তারেক রহমান যে তার শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য যাওয়ার উদ্দেশ্যে যেন কোনো প্রকার অসুবিধা না হয়। এবং এই কবর জিয়ারত শেষে কিন্তু তিনি সেখান থেকে যে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবন সেখানে যাবেন। সেখানে গিয়ে তার যে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার হবার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেই বিষয়গুলো সম্পন্ন করবেন। এবং তারপর কিন্তু এই যে শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, অর্থাৎ যেটি পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেইখানটিতে যে গত বছর যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা, তারা যে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দেখতে যাবেন। মূলত আমি যদি আরেকটু ভেঙে বলার চেষ্টা করি যে এই যে লাল সবুজ যে আঁকা সবার আগে বাংলাদেশ বুলেট প্রুফ বাসটি, এই বাসটিতে করে কিন্তু সকাল 11টার পরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধির। ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় দেওয়া ভাষণ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সেটি শুনেছেন রিপোর্টার সাদি মাহমুদ। ক্যামেরায় ছিলেন আলাল আহমেদ। দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক অঙ্গনে সরাসরি উপস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বর্তমান প্রেক্ষাপটে তার এই প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে। বিশেষ করে এমন এক সময়ে তিনি দেশে ফিরেছেন
যখন দেশ রাজনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। I have a plan for the people of my country, for my country. দেশে ফিরে গণসংবর্ধনায় তারেক রহমানের দেওয়া ভাষণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের মতো সাধারণ মানুষের মাঝেও চলছে আলোচনা। তারেক রহমানের কথার মাঝে কোনো রাজনৈতিক দল, সংগঠন বা কোনো নেতাকে উদ্দেশ্য করে বিপরীত দলে তিনি কিন্তু খারাপ কিছু বলেননি, এবং এখন পর্যন্ত তিনি যেসব প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছেন তরুণ প্রজন্ম সেটাকে অনেক বেশি সাপোর্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফোকাস পেয়েছে যে ওনার যে লাইনটা, যে ওনার একটা প্ল্যান আছে, যেহেতু অনেক বছর পরে আসছেন, নিশ্চয়ই এটা উনি ওইভাবেই একটা প্ল্যান নিয়েই অগ্রসর হচ্ছেন। উনি সেইভাবেই দেশের জন্য ভালো কিছু করবে, সেই প্ল্যানগুলো আছে। তো আশা রাখি আমরাও, যেহেতু উনি 16 বছর আসছে, আগের যে ভুলভ্রান্তি করছে সেগুলো শুধরে উনি ভালো কিছু করবে। সাধারণ মানুষ বলছেন, তারেক রহমানের এই ভাষণ শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং আগামী দিনের রাজনৈতিক কৌশলেরও ইঙ্গিত। সবাই মিলে একত্রিত হইলে আমাদের দেশ ভালো চলবে, উনার কথা রক্ষা করতে উনি সহজ হবে। তার একার পক্ষে তো আর সম্ভব না, সবার সাপোর্টটাই দরকার, এবং বিদ্বেষহীন যদি রাজনীতি থাকে, প্রতিটা দলের মাঝে যদি ঐক্যবদ্ধ যে মনোভাব সেটা যদি থাকে, তিনি অবশ্যই পারবেন। দুর্নীতির যে পরিমাণটা আছে, তো এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, তো এটাই আর কি সবার আগে নজর দেওয়া উচিত। আমাদের সবারই আশা হচ্ছে নতুন করে একটা নতুন বাংলাদেশ, যেটা আসলে সবার অংশগ্রহণ থাকবে সংসদে। তারেক রহমানের দেওয়া ঐক্য ও সংস্কারের বার্তা জনগণের প্রত্যাশার সঙ্গে মিললেও এর বাস্তব প্রয়োগকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাতেও শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। খুনের সাথে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগে রাতভর এভাবেই অবস্থান নেন তার সমর্থকরা। শুক্রবার জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে অবস্থান ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কনকনে শীত উপেক্ষা করে রাতে যারা অবস্থান কর্মসূচিতে সামিল হন তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিচার চাইতে সেখানে আসেন অনেক নারীও। আমার ভাইয়ের বিচারের জন্য আমরা এই যে সন্তান নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, আমরা সবাই হাদির মৃত্যুতে শোকাহত। একজন শহীদের খুনির বিচার আমরা চাই, ঠিক আছে? হাদি আমাদের সকলের। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা কিভাবে করতে হয় এটা হাদি দেখিয়ে গেছেন। তার এই ন্যায্য বিচার, যে বিচারের দাবি, এটা আমার আপনার সকলের। তো এই দাবির সাথে একত্রতা পোষণ করে আমি এই মধ্যরাতে আমার মামা আরও সহপরিবারে আমরা আসছি। এই কর্মসূচিটা মূলত সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য, যাতে করে সরকার প্রকৃত খুনিকে আইনের আওতায় নিয়ে এসে খুনের পরিকল্পনাকারী ও হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সকল ব্যবস্থা সম্পন্ন করেই আমাদেরকে এইখানে অবস্থান করতে হবে। আজাদির জন্য আমরা এইখানে বসেই লড়ে যাব। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হাদি চত্বর, আমি এটাকে শাহবাগ বলবো না, এই হাদি চত্বর আমরা ছাড়ছি না। রাতভর প্রতিবাদী গান ও স্লোগানে সরব ছিল শাহবাগ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। বরেণ্য এই সাহিত্যিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাবেয়া খাতুনের জন্মদিন পালন করবে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ ফাউন্ডেশন। সাহিত্য নিয়ে এক জীবন কাটিয়ে দেওয়া এই গুণীরা সমৃদ্ধ করেছেন দেশের সৃজনশীলতাকে। ওবায়দুর রশিদের রিপোর্ট। 1935 সালের 27শে ডিসেম্বর এদিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশে দুজন বরেণ্য সাহিত্যিক, একজন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, আরেকজন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কুড়িগ্রামে জন্মগ্রহণ করা সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প ও অনুবাদসহ সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণায় হয়ে ওঠেন সব্যসাচী লেখক। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ হক। 2016 সালের 27শে সেপ্টেম্বর প্রথিতযশা এই লেখক মারা যান। বাংলা কথাসাহিত্যের ইতিহাসে কিংবদন্তি নাম রাবেয়া খাতুন। 1935 সালের এই দিনে ঢাকার বিক্রমপুরের শ্রীনগর উপজেলায় মামার বাড়িতে জন্ম তার। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম জুড়ে উঠে এসেছে
বাংলার মা, মাটি, মানুষ আর মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য। সাহিত্যের পাশাপাশি শিক্ষকতা, সাংবাদিকতা সব ক্ষেত্রেই সফল বিচরণ করেছেন রাবেয়া খাতুন। কর্মময় জীবনে রাবেয়া খাতুন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জসিমউদ্দিন পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, শেরে বাংলা স্বর্ণপদক পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। আমার মন জানে আমি জানি। মেঘের পরে মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে। বরেণ্য এ কথাসাহিত্যিককে শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলা একাডেমিতে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার 2025 প্রদান করবে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ। রাবেয়া খাতুনের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই স্টুডিওতে হবে তার 2টি অনুবাদের গ্রন্থের প্রকাশনা উৎসব। 2021 সালের 3রা জানুয়ারি মারা যান রাবেয়া খাতুন। সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে যাবেন এ গুণী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে বিপিএল টি-20 প্রসঙ্গ। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনেও রয়েছে 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্সের। জয় দিয়ে আসর শুরু করেছে রাজশাহী। প্রথম দিনে অধিনায়ক নাজমুল শান্তর অপরাজিত সেঞ্চুরি এবং অভিজ্ঞ মুশফিকের হাফ সেঞ্চুরিতে জয় পেয়েছে পদ্মাপাড়ের দলটি। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চায় তারা। ওদিকে তাসকিন, অ্যালেক্স হেলসের মতো তারকা নিয়ে ঢাকা ক্যাপিটালস খেলবে তাদের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। হার দিয়ে আসর শুরুর পর এবার জয়ের খোঁজে স্বাগতিক সিলেট। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি কিছুক্ষণের বিরতি। সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে সোমালিল্যান্ডকে প্রথমবারের মতো কোনো দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এই স্বীকৃতির পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তিও সই হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদারি রহমান মোহাম্মদ আবদুল্লাহি এই স্বীকৃতিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে একে কৌশলগত অংশীদারিত্বের সূচনা বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেদেওন সার জানান, দুই দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে, যার আওতায় রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলা হবে। নিটল টাটা কৃষি সংবাদ। এবছর নেত্রকোনায় রোপা আমনের ভালো ফলন হলেও কিছু এলাকায় ইঁদুরের আক্রমণে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বারহাট্টা ও আটপড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে পাকা ধানের ক্ষতিতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। নেত্রকোনার প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনায় 15টি গ্রামের আশপাশে এলাকায় ইঁদুর আক্রমণে নষ্ট হচ্ছে মাঠের পাকা ধান। স্থানীয়রা বলছে, শীষ আসার পর থেকেই ইঁদুরের আক্রমণ শুরু হয়েছে আমন ধানের ক্ষেতে। আমাদের জমিন তো ইঁদুরে খাইতেছে, ইঁদুরে এখনো ধান কাটতেছে। ইঁদুরে দেখায়া একবারে সর্বনাশ করে যাচ্ছে। হ্যাঁ, এখন তো কাটাতে মনে হয় যে 1 মন 1.5 মন করে ধানই খাই যাচ্ছে, ইঁদুরে নষ্ট করে যাচ্ছে। অভিযোগ, মাঠের পাকা ধান নষ্ট হলেও এখনো কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকেই পাশে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত চাষিরা। কাটতে এই যে দেখেন বিছায়া পালাই দিছে, ধান নাই। কারণ প্রতি বছরে আমার 2-2.5 মন ধানের মধ্যে 50-60 মন ধান ক্ষতিগ্রস্ত করে ইঁদুরে। 150 মন ধানের মধ্যে আমি 60-70 মন ধান আমি পাইতাম না মনে হয়। 40 কাঠা জমি না লাগাইছিলাম, ধরুন ইঁদুরে খাই আছে অর্ধেক, বুঝছো? মানে যে আমি এই যে লুগনি টুগনি আনছি, মানে আমার তো এটি দেওয়ার মতো নেই, কেমন তা নাই। কৃষি বিভাগ বলছে, এই সমস্যায় ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না। অর্ধেকেরও বেশি কর্তন হয়ে গেছে আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ জীবাণুর আক্রমণ কম থাকায় আমনের এই বছর বাম্পার ফলন হয়েছে। কিছু কিছু এলাকায় অল্প অল্প ইঁদুরের উৎপাত থাকলেও সেটা ফলনে তেমন কোনো প্রভাব পড়েনি। উঠতি ফসল রক্ষায় কৃষি বিভাগকে আরও আন্তরিক হবার আহ্বান স্থানীয় কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ।
পাহাড় আর সমুদ্রের নীল জলরাশির ছোঁয়ায় অবগাহন। 3 দিনের টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। বছর শেষে ব্যবসা ভালো হওয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে আনন্দ ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যটক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সরোরাজ মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বছর জুড়ে পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র থাকলেও শীত এলে ঢল নামে পর্যটকের। বছর ঘুরে শীত আর টানা 3 দিনের ছুটিতে তাই সৈকত জুড়ে অগণিত পর্যটক সমাগম। প্রকৃতির সান্নিধ্য সারা বছরের নাগরিক ব্যস্ততা ও ক্লান্তি মুছে নব উদ্যমে নতুন বছর শুরুর প্রত্যয় পর্যটকদের। একটু বেশি লোকজন, বাট তারপরেও ভালো লাগছে অনেক। ফ্যামিলি নিয়ে আসছি আনন্দ উপভোগ করতে। সমুদ্রে আসে ঘোরাঘুরি করি, বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কক্সবাজার তো আমাদের একটা ঐতিহ্য জায়গা, খুবই ভালো লাগছে। বাড়তি পর্যটক সমাগমে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। 100% আমাদের হোটেল থেকে সেবা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা আছে। দুর্ঘটনা প্রতিরোধ ও পর্যটক নিরাপত্তায় কুইক রেসপন্স টিম ও লাইফ গার্ড সদস্যদের পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3টা পয়েন্টে কাজ করে থাকি: লাবণী, সুগন্ধা, কলাতুলি। আমরা সকাল 7টা থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত কাজ করে থাকি। জায়গায় জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি। আর সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে যেন কেউ যেন ছিনতাইকারীরা যেন কোনো ধরনের প্রবলেম সৃষ্টি না করতে পারে, যাতে করে আপনার পানিতে পড়ে না যায়। সেক্ষেত্রে লাইফগার্ডের সাথে আমরা সমন্বয় করে কাজ করছি। ভ্রমণের পাশাপাশি সৈকতের পরিবেশ প্রতিবেশের দূষণ রোধ ও সুরক্ষায় পর্যটকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশবিদদের। কক্সবাজার সৈকতকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এটি দেশের সম্পদ, প্রকৃতির সম্পদ। সরোরাজ মানিক, চ্যানেল আই, কক্সবাজার। জানাবো খেলার খবর। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই 20 উইকেট, শেষ 2 দলের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়াকে 152 রানে অল আউট করে মেলবোর্ন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে 110 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তাতে 42 রানে লিড পায় ওজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে বিনা উইকেটে 4 রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে 45.2 ওভারেই অল আউট হয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজের চেয়ে কম ওভারে অস্ট্রেলিয়ার গুটিয়েছে মাত্র 2 বার, আর সেই 2 বারও এই মেলবোর্নে, একটি 1902 সালে, অন্যটি 2010-এ। অজিদের হয়ে সর্বোচ্চ 35 রান করেন নেসার। 45 রানে 5 উইকেট শিকার করেছেন ইংলিশ পেসার জশ টং। বোলিংয়ে জ্বলে উঠলেও ব্যাটিংয়ে ধস সফরকারীদের। লক্ষ্য তাড়ায় নেমে 29.5 ওভার খেলে ইংলিশরা প্রথম ইনিংসে অল আউট হয় 110 রানে। অজিদের হয়ে 4টি উইকেট তুলে নেন নেসার। 46 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে অস্ট্রেলিয়া। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ 8 মধ্যে শুধু সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত। ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাতভর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান। জড়িতদের গ্রেফতার পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। বরেণ্য সাহিত্যিকদের স্মরণে নানা কর্মসূচি। এবং বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস।